নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তাপ চড়াও যেন কোনোদিনই থামবে না এরকম মনে হচ্ছে। সিচুয়েশনটা উল্টো দাঁড়িয়ে গিয়েছে। এতদিন যারা লাফালাফি করছিল, এতদিন যারা মারামারি করছিল, এতদিন যারা বড়াই করছিল, আজকে তাদের পিঠ বাঁচানোর জন্য তারা লুকিয়ে বেড়াচ্ছে। রিসেন্টলি জানেন আপনারা, বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে এনসিপি এবং জামাতকে মুখে লাথি মেরে ওপরে উঠে এখন পিএম হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে বিএনপির তারেক রহমান। আর এই তারেক রহমান আসার পরেই যেন মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আবারও সকলের মুখে পোল ফুটেছে, সবাই আবার নতুন করে কথা বলা শিখেছে। এতদিন কি হচ্ছিল, যে কথা বলছিল আন্তর্জাতিক মিডিয়া থেকে কথা বললেও বাংলাদেশের মিডিয়াতে বা বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিপক্ষে বলতে পারছিল না। কিন্তু এখন সবার মুখ ফুটেছে। রিসেন্টলি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি যে কথাটা বললেন সেটা অত্যন্ত মারাত্মক। এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখন থেকে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ কোন রাজনৈতিক পরিস্থিতির প্রেসারে ছিল। শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান মানেননি। সংবিধান মানেনি মানে বাংলাদেশ যে সংবিধানের উপর বেস করে বাংলাদেশের রাজনীতি চলছে সেই সংবিধান মানেনি। এটা আমরা বলেছি এতদিন, সাধারণ মানুষজন বলেছে এতদিন। এখন শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি বলছে, তাহলে নিশ্চয়ই কথাটা ভুল বলিনি আমরা তখন। সংবিধান মানেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন? শুধু এখানেই থেমে নেই, তিনি আরো অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। মানে বাংলাদেশের রাষ্ট্রপতিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গৃহবন্দী করে রেখেছেন। মানে একবার ভেবে দেখুন কোন জায়গায়, কোন লেভেলে পৌঁছিয়ে গিয়েছিল তার ডিক্টেটরশিপ। আমরা বাংলাদেশের সাধারণ কিছু মানুষদের মুখ থেকে শুনবো যে শেখ হাসিনা খুব ভালো কাজ করেছিল, শেখ হাসিনা আমাদের জন্য ভগবান। কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা শেখ হাসিনাকে ডিক্টেটর বলে। এক্স্যাক্টলি এই শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহার না করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ডিক্টেটরশিপটাই কিন্তু তিনি মনে মনে বলছেন অবভিয়াসলি। কারণ তিনি আসার পর থেকে বাংলাদেশের রাজনীতি কোন হাতে পড়েছিল, কি হচ্ছিল আমরা সবাই দেখেছি। সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন হচ্ছিল ওপেনলি। অপোজিশন যে সমস্ত পার্টি রয়েছে সেখানে আপনি আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন আর ছাত্রলীগ বলুন, যে বলুন না কেন, তাদের প্রত্যেককে মারধর করা হয়েছে, প্রত্যেকের ওপর অ্যাকশন রিয়াকশন চালানো হয়েছে, আমরা দেখেছি। আর এই ঘটনার জেরে বাংলাদেশের রাষ্ট্রপতিও মুখ খুলতে পারেনি। কারণটা কি? কারণ সে দেখছে যদি সে মুখ খুলে তাহলে তার গদিও টানাপাড়া বেড়ে যাবে। ওই যে যেমন শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো, এক্স্যাক্টলি শাহাবুদ্দিন চুপ্পুকেও কিন্তু একবার ওই রকম সিচুয়েশন যে পদত্যাগ করতেই হবে, না করলে আমরা এই করব সেই করব তাই করব বলে অনেক কিছুই স্টেপ নিয়েছিল বাংলাদেশের এই যে ছাত্র জনতা বলে যাদেরকে আমরা চিনি। কিন্তু সেখানে ছাত্র জনতা বলে তো কেউ ছিল না, সেখানে ছিল কারা? এই জামাতের কয়েকজন তালুয়া চাটা এনসিপির ক্যাডার। এই হাসনাত, এই সার্জিস, এই নাহিদ, এদেরকে দিয়ে এতদিন যারা লাঠি ঘোরাচ্ছিল আজকে তাদের লাঠি তাদের উল্টিয়ে তাদের পিছনেই ঢুকে যাচ্ছে আর কি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আবার কথা বলা শুরু করেছে, জয় বাংলা স্লোগান দিতে শিখেছে সবাই, বঙ্গবন্ধু স্লোগান দিতে লেগেছে। শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির যে সমস্ত পার্টির যারা কর্মকর্তা রয়েছে তারাও বঙ্গবন্ধুর স্লোগান দিচ্ছে। আমরা এটাই বলছিলাম যে বাংলাদেশের যেটা পরিচয়, পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ তৈরি হয়েছে, যার হাত দিয়ে, যাদের হাত দিয়ে, তাদেরকে তোমরা অপমানিত করেছো, তাই তোমাদের বাংলাদেশে ঠাঁই নেই। এইবার বেটা ধন তোমরা বুঝবে যে কত ধানে কত চাল। কাদের কথা বলছি সেটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে হবে না। আমি প্রত্যেকটা বাংলাদেশে যারা বাংলাদেশের হিতে ভাবতে শুরু করেছেন তাদের উদ্দেশ্যেই বলছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। দেখুন, এই জামাতে ইসলামের ক্যাডার যারা রয়েছে, জামাতে ইসলামের তালুয়া চাটা পাকিস্তানের হিতে যারা কথা বলে, বাংলাদেশের হিতে নয় পাকিস্তানের হিতে যারা কথা বলে, আজকে কিন্তু তারা সকলেই ভয়ে রয়েছে।
রিসেন্টলি আমি একটা প্রতিবেদন দেখছিলাম ফেসবুকে, সেখানে ওই হাসনাত আর সার্জিস এরা গিয়ে বিভিন্ন জায়গায় চেঁচামেচি করে, মানে সেই আগেকার যেমন একটা স্পিচ দিত না তারা, যে আমরা দেখে নেবো, আমরা এই করব ওই করব, চাঁদাবাজিদেরকে এই করব, তো পাশের থেকেই যারা ক্যামেরা করছে ভিডিও করছে বলছে কে চাঁদাবাজি করেছে আপনি চিৎকার চেঁচামেচি না করে প্রমাণ দেখান। চিৎকার করে কোনো কিছু হয় না, প্রমাণ দেখাতে হয়। এতদিন সার্জিসরা কিন্তু চিৎকার করেই সবকিছু করেছে। একবার হই করেছে শেয়ালের মতো, চারিদিক থেকে সবাই ছুটে এসেছে যে ওদের পিছনে দাঁড়িয়ে পড়েছে। তো এক্স্যাক্টলি এখন বাংলাদেশ ঠিক উল্টোভাবে চলছে, একদম পাল্টি মেরে গিয়েছে। রিসেন্টলি আমরা দেখেছি তারেক রহমান আসার পরেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে কিছুটা হলেও মনে বলছে একটু ফ্রিডম ফিরে এসেছে। আগামী দিনে কি হবে সেটা নিয়ে আমি কথা বলবো না, কারণ আগামী ভবিষ্যৎ কেউই দেখেনি। তবে ভবিষ্যতে কি হবে না হবে আশা করছি, বাংলাদেশের রাজনৈতিক একটা নির্বাচিত দল এসেছে, তার মানে তাদের একটা মনে ভয় তো এটা আছে যে আমার পরিস্থিতি খারাপ হতে পারে যদি আমি ঠিকভাবে না থাকি। আজকের ডেটে বিএনপি যেভাবে আওয়ামী লীগের যারা মার খেয়েছে তাদের ওপর, তাদের সঙ্গে গিয়ে যে সহানুভূতি তারা দেখিয়েছে, তাতে আমাদের অ্যাটলিস্ট ভালো লাগছে যে না, আমাদের পার্শ্ববর্তী একটা দেশে অন্ততপক্ষে একটা নির্বাচিত সরকার আসলো যে একটু শান্তিতে থাকতে চায়। রিসেন্টলি একটা কমেন্টও করেছে বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভার একজন, তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক শেখ হাসিনার জন্য আটকে থাকবে না, আমাদের আরো অনেক সম্পর্ক এগিয়ে যেতে হবে ভারতের সঙ্গে। যে জিনিসটা এতদিন বন্ধ হয়ে গেছে, বিগত 18 মাস, দু বছরের কাছাকাছি যেটা বন্ধ হয়ে এসেছে, ঠিক সেই জায়গাটাকে আবার নতুন করে বিল্ড করতে হবে। আমরা ভারতকে ছাড়া কোনো সময়ই অন্য কিছু ভাবতে পারি না, আমাদের এই সম্পর্কটাকে আরো ঘনিষ্ঠ করতে হবে। তাই দেখুন, সমস্যা যত বড়ই হোক তার সমাধানের একটা রাস্তা কিন্তু খুলে গিয়েছে। কোথা থেকে? এই বিএনপি জেতার পর থেকে। কারণ এনসিপি যারা ছিল মূর্খের দল, যাদেরকে আমরা বলি মেধাবী ছাত্র আর কি, বাংলাদেশের সাধারণ জনগণ অনেকেই বলে যে মেধাবী ছাত্র, তো তারা এতদিন কি করতো? তারা চিৎকার চেঁচামেচি করে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে তারা বাংলাদেশের সিম্পাতি নেওয়ার চেষ্টা করতো। আজকের ডেটে যেটা ঘটছে ঠিক তাদের বিপরীতে ঘটছে। আমরা ক্রিকেট খেলা নিয়েও দেখলাম সামান্য একটা ইস্যু, মুস্তাফিজুর রহমানকে কেকেআর টিম থেকে বাদ দেওয়া হলো, তার জন্য তারা আইপিএল তো বয়কট করলোই করলো, প্লাস টি-20 ওয়ার্ল্ড কাপ থেকেও তারা বেরিয়ে যেতে বাধ্য হলো। এই নিয়ে এখন বাংলাদেশের মধ্যে কিন্তু তোলপাড়। দেখুন, শুধুমাত্র একটা রাজনৈতিক পার্টি বা একটা রাজনেতা বা একটা সরকারের বিপক্ষে নয় এটা, এই সমগ্র লড়াইটা হচ্ছে বাংলাদেশের সংবিধানকে পুনর্স্থাপন করার জন্য, বাংলাদেশকে আবার নতুন করে একটা পরিচয় দেওয়ার জন্য এই লড়াইটা সাধারণ মানুষ লড়ছে। যে বাংলাদেশকে সবাই ভুলে গিয়েছিল, বাংলাদেশ হয়ে গিয়েছিল পাকিস্তানের পরম বন্ধু, পরম মিত্র। যে পাকিস্তান তাদেরকে এত নির্যাতন করেছে, যে পাকিস্তান তাদেরকে এত অত্যাচার করেছে, সেই পাকিস্তানের পরম মিত্র হয়ে গেছিল বাংলাদেশ। আজকের ডেটে তারা সেটা বুঝতে পেরেছে, তারা সেটা হয়তো ভুল স্বীকার করে নেবে এবং আগামী দিনে ঠিক রাস্তায় চলার তারা একটা জায়গা খুঁজে নেবে। কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু যেটা বলল সেটাই যদি হয়, তাহলে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় ডিক্টেটর সেটা অবশ্যই এখনো প্রমাণ হতে বাকি। আপনাদের কি মনে হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আগামী দিনে ভারতের সঙ্গে ভালোভাবে চলার জন্য উপযুক্ত? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।